চলুন বন্ধুরা, আজ আমরা কলকাতার শিয়ালদা থেকে মাত্র 1 ঘন্টা 15 মিনিটে এমন এক জায়গা থেকে ঘুরে আসি যেখানে আপনি কিছুটা সময় কাটাবেন ইতিহাসের পাতায় পাতায় ঘুরে। তার সাথে ম্যানগ্রোভ জঙ্গল ও বিস্তীর্ণ নদী যেন আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। শীত বা গ্রীষ্মের যে কোনো এক বিকেল থেকে সন্ধ্যা আপনি ইতিহাস ও প্রকৃতির রূপ রস গন্ধ চেটেপুটে অনুভব করবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করব তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর সে বেল আইকনটি চেপে নোটিফিকেশান অন করে নিন। ভ্যাগাবন্ড পাঠক চ্যানেলের আমি সুশান্ত আজ হঠাৎই চেপে বসেছি শিয়ালদা ক্যানিং লোকালে। বন্ধুরা, আজ আমি চলে এসেছি ক্যানিং। এটা ক্যানিং রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা একটু ক্যানিংটা দেখে দেখে আমরা আজকে ফিরবো। একটা বিকাল আপনি এখানে কাটাতেই পারেন। ক্যানিং রেলওয়ে স্টেশন এখানেই শেষ। শিয়ালদা ক্যানিং লোকাল এখানেই, এটা হচ্ছে অন্তিম স্টেশন। এটা শিয়ালদহের দিক। আপনি যদি শিয়ালদা থেকে আসেন, এত পিছনের দিকে নেমে পিছন দিকে দেখবেন একটা ঢালাই পায়ে হাঁটা রাস্তা দিয়ে চলে গেছে। জাস্ট এখান থেকে 2-3 মিনিট গেলেই আপনি ওই ক্যানিং হাউস আপনি হেঁটে চলে যেতে পারবেন। এখানটা ঘুরে একটা টোটো নিয়ে তারপরে ওই ক্যানিং ব্রিজের দিকে চলে যাবেন, মাত্রা রিভার। বেশ সুন্দর লাগবে। চলুন আজকে আশপাশটা ঘুরে দেখাচ্ছি। রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 5-7 মিনিটে বা টোটো ধরে আপনি প্রথমেই চলে আসতে পারেন ক্যানিং হাউসে। এই রাস্তা ধরে মিনিট 5 হাঁটার পর আমরা উপস্থিত হয়েছি ক্যানিং হাউসের সামনে। সেই ভারতবর্ষের গভর্নর ছিলেন চার্লস ক্যানিং, ওনার নামেই নামাঙ্কিত এই শহর। আর এই পোর্ট অফিসটি উনি উদ্বোধন করেছিলেন, ওনার নামেই নামাঙ্কিত। এটি হচ্ছে ক্যানিং হাউস নামে পরিচিত। দেখুন, জরাজীর্ণ, মৃতপ্রায়, ধ্বংসপ্রায় অবস্থায় এখন আছে এটি। তা আমরা ভেতরে বা আশপাশটা পুরো ঘুরে দেখব, ভেতরে ঢুকে দেখব যে কেমন কী অবস্থায় আছে। যাই হোক, চলুন আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব এই ক্যানিং হাউসের। 1858 থেকে 1862 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন চার্লস ক্যানিং। ওনার নামাঙ্কিত এই শহরটি, ওই হাউসটি ক্যানিং হাউস নামে পরিচিত। এখানেই একটি পোর্ট গড়ে উঠেছিল, যার কর্ণধার ছিলেন চার্লস ক্যানিং। আর সেই পোর্টের অফিস রূপে এই বিল্ডিংটি সেই সময় কাজ শুরু করে। 1861 থেকে 62 সালে এই অঞ্চলের পোর্ট নির্মাণ হয়, আর পোর্টের অফিস হিসাবে এটি তৈরি হয়। তবে খুব তাড়াতাড়ি, শীঘ্রই, মাত্র 1871 সালেই এক ভয়াবহ ঘূর্ণিঝড়ের জন্য এটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। চলুন আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করি। একটা ভাঙা দরজা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে দেখুন, কিছু প্রাচীন আসবাব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সারা ঘরময় দরজা জানালার ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। এটা দ্বিতলে ভালো দেখা যাবে। দেখুন, লাল ইটের চুন সুরকি করা দেয়াল, আর সম্পূর্ণ কাঠের সিঁড়ি, কাঠের ঠেকা দেওয়া আছে। এখন অলরেডি কিছু জায়গায় ভেঙে পড়ছে, সেখানে জানালার ভাঙা পাল্লাগুলো দেওয়া আছে। আমি অতি সন্তর্পণে আস্তে আস্তে দ্বিতলে প্রবেশ করছি। আপনারা অবশ্যই কেউ ভিতরে বা সিঁড়ি থেকে উপরে ওঠার চেষ্টা করবেন না। দেখুন, ওপরে দরজা জানালার যে ভাঙা পাল্লাগুলি চারিদিকে ছড়িয়ে দেওয়া আছে। দেখুন, এটা আস্তে আস্তে বারান্দায়, দ্বিতলের বারান্দা। এই ওপর নিচ মিলিয়ে একসময় মোট 22টা রুম ছিল এখানে, যার বেশিরভাগ রুমে অফিসিয়াল কিছু কাজকর্ম হতো, আর কিছু রুম সরকারি আধিকারিকের জন্য সংরক্ষিত ছিল। আমরা সেই সময়ের ইতিহাসে আমরা ঘুরে বেড়াচ্ছি। দেখুন, এক সময়ের যে অফিস গমগম করত, আজ ভগ্নপ্রায় হয়ে সেই সময়কার সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। দেখুন, ভালো করে ঘুরে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামব। তবে দেখে মনে হচ্ছে হয়তো কোনো জায়গায় এখনও মাঝে মাঝে কোনো অসামাজিক লোকের আড্ডাস্থল হয়ে ওঠে এটি।
এ ব্যাপারে সরকারের অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। যদিও এটি এখন বর্তমানে রক্ষিত আছে, ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের আন্ডারে আছে, ওরাই রক্ষণাবেক্ষণ করছে। তবে আরও কিছু ব্যবস্থা নেওয়া উচিত, না হলে অচিরেই এটি আরও ধ্বংস হয়ে যাবে। যা কিছু অবশিষ্ট আছে সেটাও হয়তো আর থাকবে না। আমরা ওপর থেকে আস্তে আস্তে নিচে নেমে এসেছি। নিচের ঘরগুলো ঘুরে দেখছি, সেই মৃতপ্রায় জীর্ণপ্রায় হয়ে ঘরগুলো দাঁড়িয়ে আছে। দেখুন, আমরা আস্তে আস্তে পুরো বিল্ডিংটা ঘুরে বাইরে বেরিয়ে আসলাম। বাইরে থেকে পুরোটা একবার ঘুরে দেখি। পিছনেই মাতলা নদী, ওই নদীর পাশেই পোর্টটি ছিল, নদীর উপরেই পোর্টটা গড়ে উঠেছিল, আর তার পাশেই এর অফিসটি। দেখুন, সারাটা শরীর যেন বট, অশ্বত্থ, বিভিন্ন রকম গাছপালা তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। এখন সেই সময়ের ইতিহাসকে সাক্ষী করে এখনও সে দাঁড়িয়ে আছে। আমরা এবার রাস্তায় উঠে যাব। রাস্তায় উঠে পিছন দিকটা দেখব। যে সময় এই পোর্টটি গড়ে ওঠে, সেই 1861 সালে, সে সময় এই পিছনে যে মাতলা নদী, ওই মাতলা নদীর ওপারটাই ছিল ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন। আর এপারে কিছু ওই জেলেদের গ্রাম ছিল, জেলে যারা মাছ চাষ ধরতো সেই সময় তাদের গ্রাম ছিল, একদম একটা সাধারণ গ্রাম। তা চার্লস ক্যানিংয়ের নাম অনুসারেই এই শহরের নাম হয় ক্যানিং, আর এটি ক্যানিং হাউস। এই যে ব্রিজটা যেটা পাশে আছে, এটা মৌখালিতে চলে যাচ্ছে। এটাও মাতলা নদী পার হয়ে মৌখালি দিকে চলে যাচ্ছে। এখানটাও বেশ ভালো লাগবে। ওই যে জঙ্গল দিয়ে দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল। এই ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বারও বলা যায়। যারা ক্যানিং হাউসটি ভালো করে ঘুরে একটা টোটো নিয়ে এবার চলে যাব ক্যানিং থেকে বাসন্তীর রাস্তায় মাতলা নদীর ওপরে সে বিখ্যাত ক্যানিং ব্রিজে। সেই ক্যানিং ব্রিজটা বিকালবেলা করতে খুব সুন্দর লাগে। এখান থেকে মাতলা নদী, বেশ ম্যানগ্রোভের জঙ্গল দেখা যায়। যাই হোক, ব্রিজের কিছু আগেই আমি নেমে গেলাম। বাদিকে দেখুন ম্যানগ্রোভের জঙ্গল, ছোট্ট একটা পার্ক মতো করা আছে, যদিও পার্কটা এখন বন্ধ আছে। একদম সুন্দরবনের মতো ফিলিংস হবে। একটু এগিয়ে ডান দিকে দেখুন বড় ভেড়ি, এখানে চিংড়ি, কাঁকড়া এগুলো চাষ হয়। ঢালাই রাস্তা নেমে গেছে, আর এদিক থেকে পুরোটাই ওই যে বক্সগুলো করা আছে, ওখানে কাঁকড়া ধরে রাখা হয়। একই রকম বাদিক বরাবর একটা রাস্তা চলে গেছে, এটা ঢালাই রাস্তা। দেখুন, আমরা এই রাস্তা ধরে চলেছি। বাদিকে গ্রামের সাধারণ কিছু মানুষ বাস করেন। ওপরে বেশ খেজুর গাছে খেজুর হয়ে আছে। আর এই রাস্তাটা সোজা এবার ক্যানিং ব্রিজের গোড়াতেই উঠছে। আমরা সেই রাস্তা ধরে এগিয়ে চলেছি। এদিকে বড় ভেড়ি। ঠিক কলোনির শেষে দেখুন কিছু ফুচকার গাড়ি রাখা আছে। এখানকার মানুষের, আদিবাসীদের, এই কলোনির বেশিরভাগ পেশা হচ্ছে মাছ ধরা, নয় হকারি, না এরম ফুচকা বিক্রি করা। এখানে দেখুন ঢালাই রাস্তার শেষে মাটি দিয়ে রাস্তা করা আছে, এটা ব্রিজ পর্যন্ত চলে গেছে, আর নতুন কিছু বাড়িঘর তৈরি হচ্ছে। এইটাকে বলা হচ্ছে হঠাৎ কলোনি। মানে যাই হোক, হঠাৎ কলোনি তৈরি হচ্ছে, নাম হঠাৎ কলোনি, বেশ ভালো লাগলো। তা আমরা একটু এগিয়ে এসে এই ক্যানিং ব্রিজের ওঠার রাস্তা, ওই যে ব্রিজ, ক্যানিং ব্রিজের ওঠার রাস্তা, ওখানে উঠব। দেখুন দুদিকে নদীর পাশেই দুদিকে জায়গা নিয়ে ভেরি করা আছে মাছের বিজনেস। এই ক্যানিং শহরটি বর্তমানে কলকাতার মাছ সরবরাহের জন্য একটি অন্যতম বড় বাজার, বিশাল বাজার ক্যানিংয়ে মাছের বাজার খুব বিখ্যাত। যাই হোক, আমরা ব্রিজে ওঠার মুখেই আছি। এই ডান দিকে রাস্তাটা ক্যানিং শ্মশানের দিকে চলে গেছে, খুব সুন্দর মনোরম জায়গা। আমরা ব্রিজ ধরে আস্তে আস্তে এগিয়ে যাই। ব্রিজ ধরে আস্তে আস্তে ওপারটা যাব, পুরোটাই পায়ে হেঁটে যাব। পায়ে হেঁটে তাহলে পুরো মাতলা নদীর সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারবো। আমরা এগিয়ে চলেছি। দেখুন প্রথমে কিছুটা, এটা নদীবক্ষ থেকেই জায়গা নিয়ে ভেরি করে মাছ চাষ করা হয়। ক্যানিংয়ে প্রচুর মাছ চাষ হয় বিভিন্ন জায়গায়,
অনেক জায়গা থেকে মাছ ক্যানিং বাজারে এসে বিক্রি হয়। দেখুন সত্যি ভালো লাগবে, কিছু জেলে নৌকা, ডিঙি। আমরা আস্তে আস্তে ব্রিজের মোটামুটি মাঝ বরাবর এসে উপস্থিত হব। আর এখানে এবার মাতলা নদী, বিখ্যাত সেই মাতলা নদীকে দেখতে পাচ্ছি। এখানে একটা বিশেষত্ব হচ্ছে এই যে মাতলা নদী বয়ে চলেছে আর মাঝখানে চড়া পড়ে গেছে, মাঝখানে চড়ায় আবার ম্যানগ্রোভ জঙ্গল গজিয়ে উঠেছে, বেশ ভালো লাগবে। দেখবেন নদীর স্রোতটা দুদিক থেকে বয়ে গেছে, মাঝখানে জঙ্গল দেখাই যাবে। দেখুন মাঝখানে সবুজ জঙ্গল, দুদিকে নদীর জলধারা চলে গেছে। ওই দূরে অদূরে দূরে দেখা যাচ্ছে ওখানে রেল সেতু হওয়ার কথা ছিল, যদিও এখন বিষবাও চলে। একটা বিকাল বা সন্ধে এই ব্রিজ বরাবর হেঁটে যেতে সত্যি খুব সুন্দর লাগবে, বুঝতেই পারছেন। আমরা ক্যানিং ব্রিজটা পার করে অপর পাশে উপস্থিত হলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে ক্যানিং ব্রিজ। আমরা নদীর ধারা বরাবর, এটা কাঁঠালবেড়িয়া গ্রাম। এখানে দেখুন জেলে নৌকা রাখা আছে মাতলা নদীর পাশেই, খুব সুন্দর লাগবে জায়গাটা। আপনারা চাইলে জেলে ভাইদের সঙ্গে কথা বলে মাত্র 200-300 টাকা দিয়ে কিছুটা সময় নদীবক্ষে ভেসে পড়তে পারেন। এই যে কাঁঠালবেড়িয়া গ্রাম, ঠিক নদীর ব্রিজটা পার হয়েই দুপাশে বাবলা গাছের ছায়ার মধ্যে থেকে সরু ঢালাই রাস্তা ধরে হাঁটতে বেশ ভালোই লাগবে। এই যে ঢালাই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটু নদীর মাঝ বরাবর একটু যাওয়ার চেষ্টা করি, নদীর পাশেই। আমরা মাতলা নদীর পাড়েই উপস্থিত আছি। দেখুন নদীবক্ষেই ম্যানগ্রোভের জঙ্গল দেখা যাচ্ছে। আর বর্ষায় এই মাতলার রূপ কিন্তু ভয়াবহ। মাতলা নদী, নদীর হচ্ছে বিভিন্ন ম্যানগ্রোভ জঙ্গল, নদীর মাঝ বরাবর দেখা যাচ্ছে। এদিকটায় নদীর একটা অংশ, ওদিকে অংশ, মাঝে ম্যানগ্রোভ জঙ্গল। আর পাশে ভেরি করা, মানে নদীপক্ষ থেকেই জায়গা নিয়ে একটু ভেরি করে স্থানীয় মানুষজন এটা এখানে মাছ চাষ করেন বা মাছ ধরেন। নদী থেকে জল ঢুকিয়ে জলপাটা খেলা হয়। সুন্দর জায়গা, মানে সুন্দরবন অঞ্চল, সুন্দরবনের ছোঁয়া পাবেন। যারা সুন্দরবনে গিয়েছেন দেখতে পাবেন একদম একই রকমই জায়গা। এখানে আস্তে আস্তে লোকবসতি গড়ে উঠেছে। আর এই ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বারও বলা যায়। আমরা বেশ কিছুটা সময় নদীর পাশে কাটিয়ে একটা টোটো ধরে আবার রেল স্টেশনের দিকে এসে চলে আসবো। ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদায় চলে আসবো। তবে যাওয়ার আগে শেষবারের মতো এই ক্যানিং ওর মাতলা নদী সৌন্দর্য অনুভব করার চেষ্টা করব। সত্যি মাতলা আমার খুব ভালো লেগেছে, আবার একবার আসব। আর আপনারা যারা ফিরে আসবেন এখান থেকে অবশ্যই একবার ক্যানিং বাজার হয়ে আসবেন। আমি ক্যানিং বাজারে নামবো, বাজারটা ঘুরে তারপর রেল স্টেশনে চলে আসব। এই ক্যানিং বাজারে বিশেষ করে মাছ বাজার খুব বিখ্যাত। অনেক রকমের এখানে মাছ পাওয়া যায়। আপনারা এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর স্টেশন থেকে ট্রেন ধরে শিয়ালদা চলে আসতে পারেন। ট্রেনে 15 টাকা ভাড়া, 1 ঘন্টা 15 মিনিট টাইম নেয়। যাই হোক, আমাদের সামনেই আছে, কলকাতার খুব কাছেই। একটা বেলা, বিশেষ করে একটা বিকাল সন্ধে কাটানোর জন্য একদম উপযুক্ত স্থান। খুব ভালো লাগবে। টাটা, বাই বাই, ভালো থাকবেন। আজকের মতো এখানেই ইতি। আর এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আবার উপস্থিত হব একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।